আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। ইরানের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে চট্টগ্রামের সন্দ্বীপের জাহেদ নামে এক বাংলাদেশি প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়েতের মরু অঞ্চলে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছলে পরিবার ও স্বজনদের মাঝে নেমে আসে শোকের ছায়া। তিনি দীর্ঘদিন ধরে কুয়েতে প্রবাস জীবন কাটাচ্ছিলেন এবং সেখানে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। শ্রীলঙ্কা উপকূলে উত্তেজনার মধ্যে ইরানের একটি নৌজাহাজ থেকে 208 জন ক্রু সদস্যকে নিরাপদে সরিয়ে নিয়েছে শ্রীলঙ্কা। প্রেসিডেন্ট অনুরা কুমারা জানিয়েছেন, সম্ভাব্য হামলার আশঙ্কায় তাদের চিনকোমালি বন্দরে নেওয়া হয়েছে। তিনি বলেন, সংঘাতের মধ্যেও প্রাণ রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে শ্রীলঙ্কা। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা আল জাজিরা। এর আগে দক্ষিণ উপকূলের কাছে মার্কিন হামলায় ইরানের যুদ্ধজাহাজ আইরিস্টেনা ডুবে অন্তত 87 জন নিহত হয়েছে। এই পরিস্থিতিতে নিরপেক্ষ থেকে মানবিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে শ্রীলঙ্কা সরকার। এ ধরনের যুদ্ধে কোনো মানুষেরই মৃত্যু হওয়া উচিত নয়। রাষ্ট্র হিসেবে আমাদের অবস্থান পরিষ্কার, প্রত্যেকটি জীবনই সমানভাবে অমূল্য। এবারে অন্যান্য প্রসঙ্গ। বিএনপি দলীয় এমপিদের বিশেষ করে প্রথমবারের নবনির্বাচিতদের সংসদীয় কার্যক্রম, বিল, বাজেট, স্থায়ী কমিটি কাজ সহ বিভিন্ন বিষয়ে ধারণা দিতে 2 দিনের কর্মশালা শুরু হয়েছে। সকাল 10:30টায় বিএনপির গুলশান কার্যালয়ে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র জানিয়েছে, অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে এমপিদের দায়িত্ব মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে তা তুলে ধরা হবে এই কর্মশালায়। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী শামীম চৌধুরী। সরাসরি চলে যাচ্ছে সেখানে। শামীম, কর্মশালায় কয়টি সেশন হওয়ার কথা রয়েছে, কারা থাকবেন এই কর্মশালায়? মিতু, সকাল 10:30টা নাগাদ কর্মশালা শুরু হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মশালার উদ্বোধন করেছেন। প্রথমার্ধে 2টি সেশনে এই দুটি সেশন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে 10:30টায় সেশন অনুষ্ঠিত হয়েছে, যেখানে উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রীরা অংশগ্রহণ করেছেন এবং বেলা 12:30টা নাগাদ এটি শেষ হবে। এরপরই দুপুরের একটি বিরতি আছে, বিরতির পরে 2:30টা নাগাদ দ্বিতীয় কর্মশালা শুরু হবে এবং এটি চলবে 4:30টা পর্যন্ত। এতে অংশ নেবেন রংপুর, রাজশাহী, ঢাকা ও ফরিদপুর বিভাগের কিছু সংসদ সদস্যরা। আপনি ইতিমধ্যেই বলেছেন, অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে এমপিদের দায়িত্ব মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে তা তুলে ধরা হবে এই কর্মশালায়। আগামী কাল 7 মার্চ একই নিয়মে সকালের সেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের এবং ফরিদপুরের জেলার বাকি সংসদ সদস্যরা অংশ নেবেন। বিকালের সেশনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা এখানে উপস্থিত থাকবেন। ইতিমধ্যে জানেন যে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে প্রায় 76% নতুন সংসদ সদস্য এবং যারা মন্ত্রী, প্রতিমন্ত্রী হয়েছেন তাদের মধ্যে বেশ কিছু মন্ত্রী, প্রতিমন্ত্রী নতুন রয়েছেন। তো সংসদীয় যে রেওয়াজ রয়েছে, যে রীতিনীতি রয়েছে, সেই রীতিনীতি শেখানোর জন্যই এই কর্মশালার আয়োজন করেছে বিএনপি। ইতিমধ্যে আমরা দেখেছি যে সকাল 10:30টার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি চেয়ারম্যানের এই গুলশানের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করেছেন। এর কিছুক্ষণ আগেই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই গুলশানের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করেছেন। পাশাপাশি কিছুক্ষণ পরে আমরা দেখেছি যে বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ সালাউদ্দিন আহমেদ সহ মেজর হাফিজ, স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, এরা এই কার্যালয়ে প্রবেশ করেছেন। তারা অভিজ্ঞ এবং তাদের এই অভিজ্ঞতার আলোকেই যারা নতুন নির্বাচিত হয়েছেন তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেবেন এই কর্মশালায়।
তো মিতু, এই ছিল এখনকার এই গুলশানের বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদে আপনাকে বিস্তারিত হালনাগাদ তথ্য জানাতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। অমর একুশে বইমেলায় শুক্রবারের সকালটা থাকে শিশু প্রহরের হাত ধরে শিশুদের দখলে। মেলা বাড়তে থেকেই মেলা প্রাঙ্গণে ভিড় জমায় ক্ষুদে পাঠক ও তাদের অভিভাবকরা। পাপেট শো, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক আয়োজনে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ফাল্গুনের গরম সহ্য করেই মেলায় শিশুদের এই সমাগম বরাবরের চিত্র। বেলা 1টা পর্যন্ত চলবে শিশু প্রহরের এই আয়োজন। এবার মেলায় 549টি স্টল বসেছে। আগামী 15 মার্চ শেষ হচ্ছে এবারের অমর একুশে বই মেলা। অনেক অনেক বই পড়ে অনেক। দর্শক, এই মুহূর্তে একুশে বই মেলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন শাকিলা করিম। শাকিলা, শিশু প্রহরে কি আয়োজন দেখছেন? ধন্যবাদ মিতু আপনাকে। আজকে সরকারি ছুটির দিন শুক্রবার, যথারীতি বেলা 11টা থেকে শুরু হয়েছে শিশু প্রহর। শিশু চত্বরে যে 63টি স্টল আছে, এই স্টলগুলিতে এখন সবাই ঘুরে ঘুরে বই দেখছে, কারণ ঠিক কিছুক্ষণ আগেই পাপেট শো শেষ হয়েছে। এখানে 15 মিনিটের একটি বিরতি, এরপরে আবার নানা নতুন গল্প নিয়ে পাপেট শো শুরু হবে। এবং এই যে শিশুদের যে উচ্ছ্বাসী, যে অনুসন্ধানী চোখ, সেই চোখ কিন্তু সেই পাপেট শোর দিকেই আসলে ঘুরে ফিরছে। কিছুক্ষণ পরে যখন পাপেট শো শুরু হবে, তারা আবার সেই পাপেট শোর যে চত্বর আছে সেখানে ফিরে যাবে। এবং গত সপ্তাহে যে দৃশ্যটি দেখেছিলাম এবার সম্পূর্ণ ভিন্ন, কারণ গত সপ্তাহে একদম উন্মুক্ত জায়গায় এবার শিশু চত্বরের যেসব খেলাধুলা বা পাপেট শোগুলো হয়েছিল, রোদের মধ্যে শিশুদের কষ্ট হচ্ছিল। তবে এবার কিন্তু উপরে ছাউনি দিয়ে শিশুদেরকে নিচে বসার জায়গা করে পাপেট শো উপভোগ করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে বইমেলার যে কর্তৃপক্ষ রয়েছেন তাদের পক্ষ থেকে। এবং একটু জানিয়ে রাখি, যেহেতু ফাল্গুনের গরম পড়ে গেছে, এই গরমে হালকা বাতাসে ধুলো ওড়ে, সেই ধুলো যাতে না ওড়ে এই জন্য কিন্তু এবার পুরো মেলা চত্বরে পানি ছিটিয়ে দিয়ে যাতে স্বস্তিতে ছোট ছোট শিশুদেরকে নিয়ে এই শিশু প্রহরের সকালটা যাতে অভিভাবকরা এসে বই কিনতে পারে, শিশু প্রহর উপভোগ করতে পারে, সেই ব্যবস্থা রাখা হয়েছে। এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতিও দেখছি যথেষ্ট ভালো। এখানে আনসার রয়েছে, পুলিশ রয়েছে, তারা এখানে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করছে। এবং যেমনটি আশা করেছিলাম, আসলে রমজান মাস হয়তোবা ক্রেতা সমাগম কিছুটা কম হতে পারে, কিন্তু আসলে সেরকম আশা করার কোনো কারণই নেই। কারণ শিশু প্রহরের সাথে সাথে শিশুদের যে উৎসুক চোখ একই সাথে কিন্তু বইয়ের পাতায়ও ঘুরে ফিরছে। তারা তাদের পছন্দের বইটি কিনছেন, বিশেষ করে তাদের পছন্দের তালিকায় শুরুতে রয়েছে সায়েন্স ফিকশন। তো সব কিছু মিলিয়ে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি মিতু, এই পর্যন্ত বইমেলায় নতুন বই এসেছে 374টি এবং গতকাল 92টি নতুন বইমেলায় নতুন সংযোজন হয়েছে। তো আজকেরটা হয়তো বিকেল 4টার সময় জানা যাবে কতগুলি বইমেলায় এবার নতুন করে এলো সব মিলিয়ে। তো মিতু, এই আমার কাছে ছিল এই পর্যন্তই শিশু চত্বরের খবর এবং বইমেলার খবর। পরবর্তী সংবাদে যুক্ত হয়ে আরো নতুন খবর জানাবো। শাকিলা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় হঠাৎ করেই গত রাত থেকে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। অনেক পাম্পে তেল শেষ হয়ে যাওয়ায় বিক্রি বন্ধ, কোথাও আবার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন মোটরসাইকেল ও গাড়ি চালকরা। জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। পাম্প মালিকরা বলছেন সরবরাহ কম আসায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে পরিবহন চলাচল সহ দৈনন্দিন কাজে বড় ধরনের প্রভাব পড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শাহবাগ তেল পাম্প থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আলমগীর শেখ। আলমগীর, পাম্পগুলোতে তেল সংকট আছে কিনা আর পাম্প মালিকরা কি বলছেন? ধন্যবাদ মিতু। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শাহবাগ এলাকার একটি পেট্রোল পাম্পে। আপনি যেমনটি দেখতে পাচ্ছেন, আমার ঠিক পেছনেই তেল নিতে আসা মোটরসাইকেল এবং প্রাইভেট কারের বিশাল সিরিয়াল রয়েছে। এবং আমরা তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা কেউ 30 মিনিট, কেউ 1 ঘন্টা এবং কেউ তারও অধিক সময় ধরে তেল নেওয়ার জন্য অপেক্ষা করছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনি যেমনটি দেখতে পাচ্ছেন এখানে প্রয়োজনের তুলনায়
আমরা কথা বলে যেটা জানতে পেরেছি পাম্প কর্তৃপক্ষের সাথে, আসলে তারা প্রয়োজনের তুলনায়, অর্থাৎ মোটরসাইকেল চালকরা অন্যান্য দিন বা স্বাভাবিক তাদের যে পরিমাণ তেল প্রয়োজন ছিল তার চেয়ে অনেক বেশি তেল তারা মজুত করছেন বা নিচ্ছেন বলে আমরা এখানে জানতে পেরেছি। এবং আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি কর্তৃপক্ষের সাথে। আসসালামু আলাইকুম। জি, আমাদের তেল পর্যাপ্ত পরিমাণ আছে, আমাদের তেলের কোনো সমস্যা নাই। আমরা কাস্টমার যা চাচ্ছে আমরা তাই দিচ্ছি। আরেকটা বিষয় যেটা আমরা জানতে চাচ্ছিলাম যে এই মানে কাস্টমার বা গ্রাহকরা যারা তেল নিচ্ছেন এরা আসলে কি প্রয়োজনের তুলনায় বেশি তেল নিচ্ছেন কিনা বা পর্যাপ্ত পরিমাণ নিচ্ছেন কিনা? হ্যাঁ, বেশি নিচ্ছে। যেমন মনে করেন আগে যারা কম নিত তারা এখন ফুল করে নিচ্ছে, তারাও একটু বেশি নিচ্ছে। তারাও চাচ্ছে একটু মজুত করে রাখার জন্য, যাতে তেলের সংকটটা না পড়ে। তেল যে বিক্রি হচ্ছে এটা কি পূর্বের দামে বিক্রি হচ্ছে না তেলের দাম? হ্যাঁ, আগে পূর্বের দামেই বিক্রি হচ্ছে, তেলের দাম বাড়েও নাই কমেও নাই। আগে রেটেই বিক্রি করতেছি, কাস্টমার যা চাচ্ছে আমরা তাই দিচ্ছি। আচ্ছা, আমরা একটু কথা বলার চেষ্টা করবো। ভাই, আপনি কত টাকা তেল নিয়েছেন? হ্যাঁ, কত টাকা তেল নিয়েছেন আপনি? ফুল করতেছি ট্যাঙ্ক আর কি। ফুল করার যে একটা প্রবণতা, এটা আসলে কেন? না, আমি সবসময় ফুলই করি ভাইয়া, 1000 টাকা। ঠিক আছে, যে আমরা ভরি ফুল করে ভরি আর কি। এখানে কথা বলে এবং এর আগে আমরা কথা বলে যেটা জানতে পেরেছিলাম যে মানে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধর আশঙ্কা করে বাংলাদেশে আসলে তেল নেয়ার একটা প্রবণতা দেখা দিয়েছে এবং যার প্রয়োজন পূর্বে 200 টাকার ছিল সেও এখন 1000 টাকার তেল নিচ্ছে এবং বেশ জি কয়েকটা আলমগীর, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রয়োজন আমরা আবার আপনার সাথে যুক্ত হব। কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফকে সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, পাটজাত পণ্যের গুরুত্ব বেড়েছে, এই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে হবে। রাষ্ট্রপতি আরও বলেন, হাজারো প্রাণের বিনিময়ে গণতান্ত্রিক ধারায় ফিরেছে বাংলাদেশ। জনগণের ভোটে নির্বাচিত সরকার আপনাদের পাশেই আছে। জাতীয় পাট দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এবার 12টি ক্যাটাগরিতে 9 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। নতুন সরকার দায়িত্ব গ্রহণের 10 দিনের মাথায় কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারের এই সিদ্ধান্তে 11 লাখের বেশি কৃষক সরাসরি লাভবান হয়েছে। হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। সকল শহীদের আকাঙ্ক্ষায় বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে জ্ঞানে, বিজ্ঞান, প্রযুক্তিতে আরো সমৃদ্ধ হতে হবে। বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জাম সহ জাল নোট কারবারি চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব 3। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতরাতে রাজধানীর তুরাগ থেকে নাইমুল ইসলাম ঈশান ও তার সহযোগী কেফায়েতুল্লাহকে গ্রেপ্তার করে র্যাব। চক্রটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাংলাদেশি বিভিন্ন মূল্যমানের টাকার জাল নোট তৈরি করে ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতে বলে জানায় র্যাব। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্ত। দুপুরের সংবাদ পৌনে 2টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।